যাই হোক, তাহলে আমাদের গীতাদি কেন ভিডিও করেছিল সেই সময় ম্যান্ডুর হয়ে আর শুয়ের হয়ে, বুঝতে পারছো নিশ্চয়ই। আর সেই ভিডিও করতে এসে কী লেভেলের ট্রোল হয়েছিল সেটাও বুঝতে পারছো। দেন সেখান থেকে হটে গেছে সেটাও বুঝতে পারছো। তাহলে সবটাই কিন্তু প্রি প্ল্যান্ড। আর এরা ইচ্ছে করে করে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তাতায়, তাদেরকে ভালো কথা বলে বলে অনেক কিছু বলে, আর তারা ভিডিও করে, আর তারপরে যখন গালি খায় বা কিছু হয় তখন কিন্তু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খায়। এরা পিছন থেকে ছক করে তাদেরকে নামায়। গালিটা কে খেলো? টুনি দিদা। কি বলবো, মানে আমি বুঝে পাই না, যেই ভদ্রমহিলা, মানে এই আমি গীতাদির কথা বলছি, যেই ভদ্রমহিলা একটা সময় ম্যাডামের কাছে কমেন্ট বক্সে এসে স্বীকার করলো আপনি আমাকে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড থেকে বাইরে বের করে নিয়ে এসেছেন, এটা খুব ভালো হয়েছে, এটা আমি চাইছিলাম, আমার এখন খুব শান্তিপূর্ণ দিন কাটছে, হ্যানা ত্যানা অমুক তমুক করে একটা বড় চোতা লিখে গিয়েছিল। এমন একটা ভাব করছিল যাতে যে ও কন্ট্রোভার্সির দলদলে ঢুকে গিয়েছিল, মানে উনি, এবং সেইখান থেকে উনি বেরোতে পারছিলেন না, অথচ বেরোতে চাইছিলেন, এবং সেখানে এই চক্রবর্তী ম্যাডাম তাকে হেল্প করেছে সেই দলদল থেকে বের করে দিয়ে। হয়তো প্রসেসিংটা অন্যভাবে করেছে, কিন্তু আলটিমেটলি ওর উপকার হয়েছে বলে চুপ ছিল। হঠাৎ কি চুলকুনি উঠল যে সে কন্ট্রোভার্সি করতে এলো। তার মানে ওই যে মানে আমাদের কি যেন বলে, এখন তো সবাই বলছে গণৎকার, সেই গণৎকার নয়, উনি তো নিউমোরোলজি করে, মানে সংখ্যাতত্ত্ববিদ। তো তিনি মানে পোক করেছিলেন যে ভিডিও করো, তার জন্য করলো। কি লাভ হলো? আপনি তো শুধু শুধু ওই বয়স্ক মহিলাটাকে ট্রোল হতে দিলেন। কারণ আপনি কিসের জন্য করেছিলেন, মানে এই যে আপনার বুইন, মানে আমাদের ম্যান্ডি রানী, তার হয়ে যেন সাপোর্ট করার লোক বেশি হয়। শুধু শুয়ের উপর আপনারা আস্থা রাখতে পারছিলেন না। তো প্রথমে দেবশ্রীদিকে করেছিলেন, তারপরে সেখানে দেখলেন না দেবশ্রীদি আর করছে না, তারপরে শুকে করলেন, দেখলেন যে শু একা কত করবে, আর তো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ম্যান্ডির এগেনস্টে, তাহলে এবার কী করতে হবে, আরও লোককে নামাতে হবে। তাই আবার গিয়ে আমাদের গীতাদিকে গিয়ে পোক করলেন। আর তিনি ভাবলেন যে ঠিক আছে, অনেক দিন তো হয়ে গেছে, আর কন্ট্রোভার্সি উনি দেখেন, কারণ কন্ট্রোভার্সি একটা নেশা। কন্ট্রোভার্সি যারা করে বা দেখে, তারা যদি দুম করে বলে আমি আজ থেকে আর কন্ট্রোভার্সি দেখবো না বা করবো না, 2-4 দিন হয়তো করতে পারে কোনো না কোনো কারণে, তারপরে কিন্তু আবার আসবে, এসে আবার দেখবে। তাই আমাদের টুনি দিদা অবগত হচ্ছিল সব কিছু জিনিসে, যে মানে দেখছিল, তো স্বাভাবিক, যেহেতু তার ভিউজ হতো এবং যেহেতু তিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যথেষ্ট একটা জায়গায় পৌঁছেছিল, তাই উনি ভাবলেন যে ঠিক আছে তাহলে একবার করে দেখি। করলেন, ভিডিওতে ভিউজও হলো, কিন্তু সেই লেভেলের ট্রোল হলো। কোনো দরকার ছিল এটা? কোনো দরকার ছিল না। এবার উনি যদি সেটাকে র্যান্ডমলি নিয়ে যেতেন, মানে উনি তারপরেও কন্ট্রোভার্সি করতেন, তাহলে আমার কিছু বলার নেই, যে আমি একটা ফিল্ড থেকে চলে গেছি, আবার সেই ফিল্ডে ঢুকেছি, এবং আমি জানি গন্ডারের চামড়া করে আসতে হবে, লোক এখানে বলবে, আর ঠিক আছে কোনো ব্যাপার নেই, বলুক, আমি মানে কানগুলোকে বন্ধ করে নিজের মতো করে কন্ট্রোভার্সি করব। তা তো উনি করলেন না। তাহলে একদিন করে এসে লোকের ট্রোল হওয়া, প্যাক খাওয়া শুনবে কেন? তাহলে এই গোল্ডি দিদি কী লেভেলের, বুঝতে পারছো তো? না খিলাড়ি আমি বলতে পারবো না। খিলাড়ি হলে আজকের ওনার এরম হাড়ি হাটে ভাঙতো না। উনি খিলাড়ি নয়, উনি নিজেকে মনে করেন আমি খিলাড়ি, আর উনি মনে করেন যে আমি সমস্ত ক্রিয়েটারের সঙ্গে সম্পর্ক রেখে তাদেরকে ইনস্ট্রাকশন দেব। আই অ্যাম আ ইনস্ট্রাক্টর। কন্ট্রোভার্সি মানে পুরো জোনটাকে আমি চালাতে চেষ্টা করি। দেখো আমার সঙ্গে কিন্তু ওনার হয়নি। উনি আমার কমেন্ট বক্সে এসছেন, অনেকবার এসছেন, আমার সঙ্গে যোগাযোগ কিন্তু ওনার হয়নি। কেন বলো তো? বলো কেন? উনি না আমাকে খুব ভালো করে রিড করেছেন। হ্যাঁ, এবার উনি কি করেন, যখন কেউ কোনো না কোনো অবস্ট্রাকেলে পড়ে, ভালো করে বোঝো, যখন কেউ কোনো না কোনো অবস্ট্রাকেলে পড়ে এবং সেটা নিয়ে তার প্রবলেম অ্যারাইজ হয়, সেটা তারা ভিডিওর মাধ্যমে কোথাও না কোথাও বলে ফেলে। হ্যাঁ, যে আমার একটা অবস্ট্রাকেল হয়েছে, বা কষ্ট পায়, বা কিছু না কোনো মেন্টাল আপসেটনেস হয়, ঠিক সেই সময় উনি ছুঁয়ে ঢোকেন, আমি তোমাকে হেল্প করতে পারি, মানে মাসিহা, ঠিক আছে, তো হেল্প করতে পারি বলে উনি ঢোকেন। হ্যাঁ, এবার ঢুকে তারপর তার সঙ্গে সখ্যতা বিনিময় করে, প্রথমে তাদের রিলেটেড কথাবার্তাই বলে,
তারপরে অন্য আনবান কথা বলে, আর তারপরে তাদের জিনিসপত্রগুলো নিয়ে অন্য লোকের কাছে এটা বলে আমার কাছে ওনার টুটি আছে, আমার কাছে ওনার টুটি আছে। মানে আই অ্যাম দ্য, মানে কি বলবো, এটাকে কি বলে, মানে আমি সবারকে চালাতে পারি, সবার সমস্ত তথ্য আমার কাছে আছে, আমি যে কোনো মুহূর্তে পাশা পাল্টে দিতে পারি, নিজেকে এটা ভাবে। এইগুলোর কারণ কি জানো? শুধুমাত্র পাবলিসিটি। এগুলোর কারণ কি জানো? ভিতরের মধ্যে একটা অতৃপ্ত আকাঙ্ক্ষা, বাসনা, কি যে আই অ্যাম দ্য বস, কীরকমভাবে অলিখিত, আমি সবাইকে চালনা করব, সবার সঙ্গে কথা বলবো। আর এটা যারা বলে না যে উনি ম্যানিপুলেট হয়নি, উনি ম্যানিপুলেট হয়নি, কনভিন্স হয়। দেখো একটা কথা বলি, আজকের যদি আমি একটা ব্লগারের সঙ্গে, ব্লগারকে নিয়ে ভিডিও করছি, তারপরে দেখলাম সেই ব্লগার এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে, তারপরে দেখলাম সে কমেন্ট করার পর তারপরে সে আমার সঙ্গে যোগাযোগ করছে, ভালো করে বুঝো, যোগাযোগ করছে, তাহলে কোথাও না কোথাও একটা ফিলিংস গ্রো করে। আমার তো টিনার সঙ্গে সেই জন্যই ফিলিংসটা গ্রো করেছিল, চিনতাম তো না, ভিডিও করছিলাম, অবশ্যই ওকে নিয়ে পজিটিভ ভিডিও করছিলাম, কারণ আমার যেই দেখা আমি সেইভাবেই দেখছিলাম। এইবার যখন ও ওর দুঃখের কাহিনীগুলো বলছিল, কোথাও না কোথাও আমরা হার্ট হচ্ছিলাম, এবং হার্ট হওয়ার জন্য টিনুকে সাপোর্ট করে ভিডিও করছিলাম। আমি আবারও বলছি, খোকা কিন্তু দোষী নয়, আমি একথা বলছি না, ওই ব্যাপারটাতে টিনু যেরম দোষী, খোকাও দোষী, ঠিক আছে, সেগুলোই বলেছি। এইবার টিনু কোনো জায়গা থেকে এসে কমেন্ট বক্সে, লাইভে এসে কমেন্ট করতো, তো তারপরে সে ভিডিও মানে মেসেঞ্জারে না কোথায়, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলো। প্রথমে হচ্ছে আমাকে চাইলো মেসেঞ্জারে, মনে হয় হোয়াটসঅ্যাপের নাম্বার, তারপরে যোগাযোগ করলো। তো এই যে 2-3 বার কথা বললো, তাতে কী হলো, কোথাও না কোথাও একটা ফিলিংস গ্রো করলো, আহারে, কারণ সে তো তার মতো করে বলছে, তো একটা আহারে ব্যাপারটা আসবে। তখনই হবে কি, যে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি কোথাও না কোথাও উইক হয়ে যাবে, তোমার নিরপেক্ষতা নষ্ট হয়ে যাবে, কারণ কোথাও না কোথাও তুমি বায়াসড হয়ে যাবে। আর ঠিক এই কারণেই আমি টিনুর সঙ্গে কথাটা কন্টিনিউ করিনি। আমি চাইলেই করতে পারতাম, মানে আমি যদি রোজ ওকে কেয়ারিং দেখাতাম, রোজ আমি ওকে ফোন করে আরে কী করছি শোনামা না হ্যাঁ না তা না করতাম, তাহলে কি ও ডিনাই করতো? কারণ ও তো আমার সঙ্গে তখন কিছু হয়নি, আমি কন্টিনিউ করিনি, ও ফোন করেছে আমি ধরেছি, কন্টিনিউ এই জন্য করিনি, এই নয় যে টিনুর কোনো কারণে করিনি, আমি আমার নিজের কারণে করিনি, কারণ আমি জানি যখনই কারোর সঙ্গে আমি কথা কন্টিনিউ করব, তার প্রতি আমার একটা ফিলিংস বা কিছু হবে, তো আমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি করতে পারবো না। কোথাও না কোথাও আমার মনে হবে যে সে কিছু কিছু জিনিস আমাকে বলছে যেগুলো আমার মাথায় ইনজেক্ট হয়ে যাচ্ছে, তো আমি নিজের বুদ্ধিতে চলতে পারবো না। কোথাও না কোথাও সে তথ্য দেবে, কোথাও না কোথাও সে কিছু বলবে, আর সেইগুলো আমার মাথার মধ্যে সবসময় খেলবে, আরে তাহলে এটা হচ্ছে, কারণ আমি তো একতরফা শুনছি, আর তখন নিরপেক্ষতা নষ্ট হয়ে যাবে। তাই জন্য এই যে যারা এই ব্লগার বা ব্লগারদের হয়ে যারা যোগাযোগ করে, এরা এগুলোই করে যাতে কোথাও না কোথাও একটা বায়াসনেস কাজ করুক। তুমি বলছো কিন্তু একটু কোথাও না পোলাইট হয়ে যাও, এইটা চেষ্টা করে। এটাতে আলটিমেটলি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে স্বচ্ছতা নষ্ট হয়, আমাদের অ্যাকচুয়াল নিরপেক্ষতা নষ্ট হয়, ঠিক আছে? তো এরা অ্যাকচুয়ালি কী করতে এসেছিল, এ বলছে আজকে যে আমার গীতাদির সঙ্গে অন্য রকমভাবে আলাপ, কিসের আলাপ, কেন আলাপ? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একটা ভিউয়ার্সের কী দরকার? 2 দিন কথা বলেছে, হাই হ্যালো করেছে, ঠিক আছে, যে হ্যাঁ, তারপরে তার সঙ্গে কন্টিনিউ কথাবার্তার কিসের দরকার? তাহলে সেই সময় গীতাদি যাকে নিয়ে ভিডিও করতো, নয় তার পক্ষে নয় তার বিপক্ষে কিছু না কিছু বলবার জন্য তার দরকার পড়েছিল, তাই যোগাযোগ রেখেছিল, তারপরে এদের সঙ্গেও যোগাযোগ রেখেছিল, বুঝতেই পারছো? নাহলে কিসের দরকার? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সত্যি কথা বলতে ব্লগার বা কোনো তাদের রিলেটেড ভিউয়ার্সদের কি দরকার? একটা আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে তাদের ভিউয়ার্স, ভালো করে বোঝো, তাদের ভিউয়ার্স, মানে আমারও তো কিছু পজিটিভ ভিউয়ার্স আছে, তারা যোগাযোগ করতে চায়, কেন? তাকে ভালো লাগে, তাই জন্য তার সঙ্গে কথা বলতে চাই, ঠিক আছে? তার জন্য ইনস্টাগ্রামে বা ফেসবুকে তারা কোনো না কোনো কারণে যোগাযোগ করেছে, এবং তারা অনেক হেল্পফুল। তারা কি করে, কখনো যদি কোনো কন্টেন্ট আমাদের মিস হয়ে যায়, হয়তো অনেক সময় হয় যে আমরা দেখতে পাচ্ছি না, তখন তারা কিন্তু বলে যে এখানে কিন্তু এটা চলছে, ঠিক আছে? কিন্তু আমি যদি মনে করি এই সব ভিউয়ার্সদের সঙ্গে রেগুলার বেসিস কথা বলবো, মাখামাখি করব, করব, কোথাও না কোথাও একটা জায়গায় কখনো ভালো জায়গা থেকে খারাপ জায়গা হয়ে যাবে, কারণ সবসময় তো মতের মিল হবে না, তখন কোথাও না কোথাও কিছু একটা প্রবলেম হবে। তাই আমি কিন্তু আমার যারা ভিউয়ার্স আছে তারা সবাই জানে,
ঠিক আছে, যে তাদের সঙ্গে কিন্তু আমার ইনস্টাগ্রামে যোগাযোগ থাকলেও বা হোয়াটসঅ্যাপেও যদি দু একজনের সঙ্গে যোগাযোগ থাকে, না তারা আমাকে কোনোদিন ডিস্টার্ব করার মেন্টালিটি রেখেছে, না তো আমি তাদেরকে কোনোদিন ডিস্টার্ব করার মেন্টালিটি রেখেছি। কোনো প্রয়োজনে ভুল ভবিষ্যতে তারা আমাকে একটা কথা জানালো বা আমি আমার ভুল ভবিষ্যতে তাদেরকে একটা কথা জানালাম, না তাদের পারিবারিক না না আমার পারিবারিক, এই কন্ট্রোভার্সি জোনের কিছু জিনিস যদি কিছু হয় তাদের। তাছাড়া তারা তাদের পার্সোনাল কথা আমার সঙ্গে শেয়ার করে না, আমিও আমার পার্সোনাল কথা তার সঙ্গে শেয়ার করি না, যে আমার বর কী, আমার বাচ্চা কী, আমার ফ্যামিলি কী, আমার হ্যানা কী, কেন কী দরকার, কী দরকার। সম্পর্ক তবেই ভালো থাকে, না হলেই খারাপ হয়ে যায়। সব কিছুর একটা লিমিট আছে, লিমিট ক্রস করলেই রিলেশনশিপে প্রবলেম হয়। ঠিক আছে, আমার কারোর সঙ্গে ঝামেলা নেই, কারোর সঙ্গে আমার বেশি মাখা নেই, কারোর সঙ্গে আমার আবার ঝামেলাও নেই, এই কারণেই। তো যাই হোক, আমার ব্যাপারটা এখানে নয়, এখন বলতে এসেছি অন্য ব্যাপার। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আচ্ছা, যেই আইডিটা থেকে লিঙ্ক প্রোভাইড করা হয়েছে ম্যান্ডির চ্যানেলের ওখানে, মানে কমিউনিটি পোস্টের ওখানে, সেই লিঙ্কে তোমার হচ্ছে দেখা গেছে যে ওই যে চ্যানেলটা ক্রিয়েট করেছে তার আইডিটা 2 মাসের। তার মানে এটা শিওর যে সেই আইডিটার অন্য একটা আইডি আছে, এটা একটা ফেক আইডি, ইচ্ছাকৃত করে করা, এবং সেইখান থেকে এই লিঙ্কগুলো শেয়ার করা হয়েছে। এবার যে লিঙ্কগুলো শেয়ার করা হয়েছে সেই কথায় সুয়ের বক্তব্য যে এই ভিডিওগুলো আমার আগেই মানে পাবলিক করা ছিল, এখন পাবলিক করিনি। আর তার বক্তব্য যে আগে এগুলো প্রাইভেট করা ছিল, এখন পাবলিক করা হয়েছে। কথাটা পাবলিক করা হয়েছে কি পাবলিক ছিল সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে ওই দুটো ভিডিওতে যে রকম অকথ্য কথাগুলো বলা আছে বা যেভাবে বলা আছে সেগুলো কি সত্যি রিলেশনশিপ থাকলে পাবলিক করা থাকার মতো ভিডিও? বলুন তো। তাহলে এখানে রিলেশন কোনো দিন ছিলই না, দুজনই দুজনকে ইউটিলাইজ মেন্টালিটি রেখেছিল। এবার যে যার মধ্যে যত পরত লাগাতে পারছিল, ওদিক দিয়ে ম্যান্ডি একরকম পরত লাগাচ্ছিল, এদিক দিয়ে ও ওর মতো করে পরত লাগাচ্ছিল, রিলেশনশিপটাকে সামনে রেখে যে যার নিজের কাজ গোছাচ্ছিল। ম্যান্ডিরও ওকে প্রয়োজন ছিল, মারুর এগেনস্টে ওকে দিয়ে তোর ফোরকে ভিডিও, আর আজকেরও এটাও বলেছে যে ম্যান্ডিকে নিয়ে আমি ভিডিও করব, ভিডিও টু ভিডিও। এবার ম্যান্ডিকে নিয়ে যদি অন্য কেউ কিছু ভিডিও করে আমি সেখানে সবসময় উত্তর দিতে যাব না, যেটা ও দেবশ্রীদিকে বা অন্য অনেক ক্রিয়েটরকে বারবার করেছে, যেটা তো প্রয়োজন নেই। ওর যদি সেটা কন্টেন্ট না হয়, মানে ও যদি তাকে কন্টেন্ট করে আলাদা কথা, যদি কন্টেন্ট না হয় তাহলে সবার বেলায় কারোর হয়ে গায়ে পড়ে ঝগড়া করার মানেটা কি? আজ বলছে সেটা আর করবো না, কেন করবি? তখন তো গ্রুপে ছিল, দায়বদ্ধতা ছিল, এখন তো গ্রুপ নেই, দায়বদ্ধতা নেই। তার মানে তুই যে দালালিটা খেটেছিস, তুই যে চেটে চলেছিস, তুই যে ওদের মন রক্ষার্থে অন্য লোককে বাজেভাবে হিউমিলেট করেছিস, তুই নিজেই প্রুফ করে দিলি। এবং আজকে তুই বলছিস আর কোনো প্রয়োজন নেই। কথাটা হচ্ছে আজকের দেবশ্রীদি তোর কন্টেন্ট হতেই পারে, তুই যুক্তিযুক্ত কথা বললি, সে যুক্তিযুক্ত কথা বলে হতেই পারে, আমরা অনেকেই করি, কিন্তু তুই বলিস আমার কোনো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কন্টেন্ট নয়, বলিস আমি একে নিয়ে ভিডিও করি না, ওকে নিয়ে ভিডিও করি না, এরকম বলিস। তো কথা হচ্ছে তোর কন্টেন্ট যে, তাতে তুই ফোকাস। এবার তোর কন্টেন্টকে কে কী বলছে সঙ্গে সঙ্গে তুই উত্তর দিতে বসে যাবি, তা তো নয়। তাহলে সেও তোর কন্টেন্ট, এটাকে তোকে স্বীকার করতে হবে। যাই হোক, আজকে তুই যেগুলো কনফেস করছিস তাতে পরিষ্কার হচ্ছে যে তুই চালিত হয়েছিস, এবং সেটা ইচ্ছাকৃত। কেউ যদি বলে যে ওর মূর্খভাবে ইমোশনাল ফুল হয়ে চালিত হয়েছে, না, একটা ভালো করে বুঝুন, ওরা বলেছে, ও ভিডিও করেছে, তাতে তোর মুনাফাটা হয়েছে, পয়সাটা তো হয়েছে। তাহলে এটা যদি কেউ বলেন যে ও মূর্খভাবে চালিত হয়েছে, ইমোশনাল ফুল হয়ে চালিত হয়েছে, এইটুকুনি বোঝবার মতো ক্ষমতা যদি ওর না থাকে, তাহলে কিসের কন্ট্রোভার্সি কুইন? ও নিশ্চয়ই বুঝেছে যে এদেরকে নিয়ে ভিডিও করলে আমার ডলারটা ঢুকবে, এদের নিয়ে ভিডিও করলে ম্যান্ডেড ভিউয়ার্সরা আমাকে বাবা করবে, এদের নিয়ে ভিডিও করলে আমার ভিডিওতে ভিউজ হবে, তবেই করেছে। নাহলে তো ওই যে আরও দুটো ক্রিয়েটারের কথা বলা হয়েছে, সেই দুটো ক্রিয়েটারকে নিয়েও ভিডিও করতো, করেছে কি? করেনি। তাহলে বুঝতে পারছেন? তো যাই হোক, এখন টুনি দিদার ব্যাপারটা কেন এ আস্তে করে বলে দিল, টুনি দিদার ব্যাপারটা কীরকমভাবে বলে দিল, কি বলল? তার কারণ হচ্ছে যে এই যে এরা গ্রুপে থেকে নিজেরা যে কাউকে না কাউকে মানে চালিত করার চেষ্টা করে এবং সেখানে ফোন করে হ্যানা করে চালনা করে, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এটা বলল। তো গোল্ডি দিদি, তুই তো দুদিন আগে বলছিলিস যে উনি অতটাও নয়, এই
মেক্সিকো দিদি সব থেকে বেশি। আজকের আবার তুই বুঝতে পারছিস যে ছকার কে। মেন ব্যাপারটা হচ্ছে এই গোল্ডি দিদি এবং মেক্সিকো দিদি দুজনেই এই ম্যান্ডিকে মাথার উপর বসে চালনা করার চেষ্টা। কিসের? তাদের মনে এইটা স্যাটিসফ্যাকশন যে আমরা একটা বড় ব্লগার, আমাকে এত ভ্যালু দেয়, তাহলে আমার কি ক্যাপাবিলিটি। এটা কিছু মানুষের নেচার থাকে, আমি অনেক আগেই কথাটা বলেছি, আর সেটাই হয়েছে। এবং দুজনেই প্ল্যানার, ছকার, যাই বলো, ঠিক আছে। এবং আমি তো মনে করি এই ম্যান্ডির সঙ্গে শুয়ের যে আবার সখ্যতাটা হলো, এটা এই ছকাররাই প্ল্যান করেছিল যে ওকে নিয়ে আয়, ভালোবাসা দিয়ে মুড়িয়ে দেব, তারপরে ভালোবাসা দিয়ে ওর থেকে ভিডিওগুলোকে পাবলিক থেকে প্রাইভেট করিয়ে নেব, আর ও তোর হয়ে আবার চেটে চেটে ভিডিও করবে। এটা একটা প্ল্যান ছিল, এটা আজকের ডেটে পরিষ্কার। কিন্তু সেই প্ল্যান করতে গিয়ে, মানে শিপ করতে গিয়ে বাঁদর করে ফেলেছে। কারণ একে ওরকমভাবে করা যাবে না। এ যতক্ষণ পর্যন্ত ফেভার পাবে ততক্ষণ করবে, যেই ওর মনে হবে যে সেই রকমভাবে পাচ্ছে না, দেন অ্যান্ড দেন উল্টো কথা বলবে। এর তো হারানোর কিছু নেই, মানে যে কিছু হারাবে এরম তো ব্যাপার নেই। তাহলে অসুবিধাটা কোথায়? আজকে যে ভয় দেখানো হচ্ছে, তাহলে আমরাও এগুলো বলে দেবো, আমরাও ওগুলো বলে দেবো, বলে দিলে কী হবে? ঘন্টা কিচ্ছু হারানোর নেই। যার হারানোর ভয় থাকে না কিছুর, তার কিসের প্রবলেম? সবসময় জানবেন, এই যে আমরা ভয় পাই, লজ্জা পাই বা কিছু একটা ভাবি, তার কারণটা কি? সম্মান হারানোর ভয় আছে। কিসের? প্রেস্টিজ ভয় আছে, নিজের ফ্যামিলির সম্মান। এসব যখন ভয় থাকে তখনই মানুষ অনেকটা নিজেকে কন্ট্রোল করে চলে। ওর তো ভয় হারাবার কিছু নেই। এটা কেন বোঝেন না? না, কোনো হারানোর কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। ওর কোনো কিছুতে যায় আসে না। ও পয়সাটাকে পাখির চোখ করেছে, তাতে যা হারিয়ে যাক। কারণ মান সম্মানের ধাজিয়া উড়ে গেছে, কিচ্ছু নেই। তো যাই হোক, আর যার কথা বলছি মানে ম্যান্ডি দিদি, তার তো আর কি বলবো। তো এইবার তোমরা চিন্তা করো, ও শুধু বলছে আমি কি কিছু বলেছি, অথচ বলছে চাকরিটা পেয়ে গেছে বেলা। শুনছো এই কথাটার মানেটা কি? এই ইনার মিনিংটা কি? কে চাকরি পেয়েছে? কে বেলা? কার কথা বলছে? আর কেনই বা এই কথাটা বললো? তার মানে এটা এক ধরনের হুমকি। আমরা পরিষ্কার বুঝতে পারছি ও কাকে ইনস্টিগেট করছে, কার কথা বলছে, এবং কার চাকরি পাওয়ার কথা বলছে, এবং কাকে বলছে। এবং এইটা অ্যাকচুয়ালি স্যান্ডি ম্যান্ডির মধ্যে আবার ঝামেলা বাঁধানোর জন্য যতক্ষণই দরকার ততখানি কিন্তু ঢেলে দিয়েছে। এইবার বলছে ওইদিকের লোকেরা বলছে যে ফ্যামিলির ব্যাপারটা, যে এই ফ্যামিলি তুই এখানেই ভালো থাক। তো ওরাও তো যে ইনস্টিগেট করেছে, মানে আমাদের এই মেক্সিকোর যে যিনি, তুই ইনস্টিগেট করেছে তুই ওই তোর বরকে নিয়ে ভালো থাক, উনি খুব ভালো মানুষ, আর বাচ্চা নিয়ে তোর পোষ্য বাচ্চাকে নিয়ে ভালো থাক। এইটার মানেটা কি? এটাও তো আমরা বুঝি। এটার মানেও এটা যে কোথাও না কোথাও সামথিং ইজ দেয়ার, আর সেটার জন্য এই কথাগুলো বলেছে। তো এটার মানে কি? হিন্টস। তা সে আবার যদি কেউ বলে যে আমরা কি কিছু বলেছি, এরা তো সব কিছু না বলেই সব বলে দিয়েছে, নতুন করে আর বলার কিছু নেই, সবটাই বলে দিয়েছে দু তরফ থেকেই। তো এখন ম্যান্ডি বুঝতে পারছে কোন জাতাগলে ও পড়েছে। কারণ আমি একটা কথা বলতে পারি, ম্যান্ডি যে খেলায় মত্ত হয়েছিল সেটা যে কতটা রং আজকের ওর কাছে প্রতিপন্ন হয়েছে। এবং এই দিদিরা অ্যাকচুয়ালি যা করছে তাতে কিন্তু ম্যান্ডির জায়গাটাই আরও নষ্ট হয়ে যাচ্ছে। না, ম্যান্ডি যা নিজে করেছে, গুল খিলিয়েছে, সেটার জন্য তো যা হয়ে গেছে। তারপরেও কিন্তু ওকে অ্যাকসেপ্ট করেছে লোকজন। কেন বলুন তো? তারা স্যান্ডি আর ম্যান্ডিকে একত্রিত দেখেছে এবং সন্তানের মুখ চেয়ে তারা নিজেদের মধ্যে রিলেশনশিপটাকে বজায় রেখে সুন্দরভাবে সংসার করছিল। এটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। দেখুন, ভিতরে মনে কি দগদগে আছে, তারা কি করছে সেটা নয়, কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে তারা যদি বাচ্চার জন্য স্যাক্রিফাইস করে একত্রিত থাকে, যদি তাদের নিজেদের মধ্যে সম্পর্ক ভালো নাও থাকে, তাহলেও সেটা মানুষ অ্যাপ্রিসিয়েট করে। কারণ সেটা একটা কনস্ট্রাকটিভ, মানে একটা ফ্যামিলি বেঁচে গেল, এটাই লোকে ধরে। কারণ আমরা বাচ্চার জন্য তো অনেক স্যাক্রিফাইস করি। এই যে রাহুল বা এদের ব্যাপারটা, প্রিয়াঙ্কা, ওদের ব্যাপারটাও কিন্তু আমরা এই জন্যই ভালো লেগেছিল যে বাচ্চাটার জন্য ওরা বাবা মা একত্রিত হয়েছে। তো এটাই তো এটা সবাই মেনে নিয়ে কিন্তু ওদেরকে অ্যাপ্রিসিয়েট করছিল। ওর পাস্ট লাইফগুলো কিন্তু অনেকটা মানে চেপে গিয়েছিল। কিন্তু এরা কি করলো? এমন একজনকে নিজের সঙ্গে জড়ালো, এই ওর দিদিদের কথা অনুযায়ী,
পুরো জিনিসটা তছনছ হয়ে গেল। ওর যেটুকুনি আবার পুরনো জায়গা থেকে নতুন জায়গায় আসছিল আবার পুরনোতে ব্যাক করে গেল, এবং ওর সম্বন্ধে মানুষের পুরো ধারণা ক্লিয়ার হয়ে গেল যে এরা কতটা প্ল্যানার, কতটা ছকার, কতটা কন্ট্রোভার্সি লাভার, কতটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হাতে রেখে খেলায়, সবটা ক্লিয়ার। এবং ওদের ফ্যামিলির মধ্যে নিজেদের মধ্যে অন্তর্কলহ কতটা, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল। কী লাভ হলো? তাহলে যেটা নিয়ে নাচাচ্ছিল, আমি বলেছিলাম যে ম্যান্ডি আছে সাপুড়ে বিষ নিয়ে খেলার অভ্যেস, মানে বিষময় জিনিস নিয়ে খেলার অভ্যেস, কিন্তু বিষটাকে তুলে নিয়ে তাকে নাচাবো। আরে ভাই, আধা বিষ তুললে হবে, বাদ বাকি বিষটা তো ছিল, ছোবলটা আবার খাচ্ছ, এটাই তো স্বাভাবিক ছিল। খুব বড় বড় লেকচার দিচ্ছিলে, ভালোবাসা দিয়ে নাকি তোমরা সব জয় করে নেবে, ওদের ভালোবেসে নাকি সব কিছু উদ্ধার করে। এত সোজা, এত সোজা। পয়সা, পয়সা পাওয়ার, ওখানে ভালোবাসা উড়ে যায়, বুঝতে পেরেছো? তো পয়সাটা সব থেকে বড় মেন পার্ট। যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে পয়সার কাঙাল, সে পাওয়ারের কাঙাল, তাকে তুমি ওই ভালোবাসা দিয়ে কতক্ষণ চুপ করিয়ে রাখবে? বাক্যে যদি বলে আমি দুধ খাইয়ে চুপ করিয়ে রাখবো, হবে? সে রক্তের স্বাদ পেয়ে গেছে, সে কে দুধ খেয়ে থাকবে চুপ করে? তো পরিষ্কার। তো আজকে নিজেরা কীরকম মানে কি বলবো, কাঠ খাচ্ছ আর আংড়া হাঁকছো, বুঝতে পারছো তো? এটাই হওয়ার। আর আরেকটা কথা বলি, এই যে দুটো দিদির সঙ্গে এখনও ম্যান্ডির সখ্যতা রয়েছে, এতে ম্যান্ডির জীবনটা আরও প্রবলেমেটিক হবে, এবং সব থেকে বড় কথা, কন্ট্রোভার্সি থেকে বেরোতে পারবে না, চাইলেও পারবে না। আরও একটা ব্যাপার হচ্ছে, অ্যাকচুয়ালি এর ফ্যামিলির যেরকম প্রবলেম হয়ে গেল, চ্যানেলের সেরকম প্রবলেম হয়ে গেল, আলটিমেটলি ম্যান্ডির আবারও একটা ব্যাড ইমপ্রেশন ভিউয়ার্সদের কাছে ক্রিয়েট হয়ে গেল। অতএব এই যে বলছিলাম না শিপ করতে বাঁদর করেছে, এই দিদিগুলো আলটিমেটলি ম্যান্ডির ক্ষতি করে গেল, এটা কিন্তু মাথায় রাখবে। এই দিদিগুলো ভালোবাসার নামে দোহাই দিয়ে ম্যান্ডির ভালো চাই, ভালো করতে চাই করতে গিয়ে আলটিমেটলি ম্যান্ডির আরও খারাপ করে দিয়ে গেল। ম্যান্ডি যে ভিলেন, ম্যান্ডি যে সমস্ত কিছু, সেটা একদম ওপেন হয়ে গেছে। এখানে সব কজন সমান, বারবার বলছি, কিন্তু এই যে তিনজনের, মানে ম্যান্ডি আর শু ছাড়া আর কারোর কিন্তু এটা ইনকামের জায়গা নয়, মাইন্ড ইট। আর কারোর কিন্তু এখানে ফেমের জায়গা নয়, আর কারোর কিন্তু ভিউয়ার্স ডিলিং নয়। তাহলে এরা যদি নিজেদের ইমেজ পরিষ্কার করতে না পারে, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এদের জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াবে। আজকেরই যে ম্যান্ডির চ্যানেলের কোনো প্রবলেম হবে তা নয়, কিন্তু দিনের পর দিন ডিটোরিয়েট করবে, ভালোবাসা আর ওদের প্রতি থাকবে না, ফিলিংস আর থাকবে না। এতদিন ম্যান্ডির ইনোসেন্ট ফেস দেখে অনেকে ভুল বুঝেছিল, আচ্ছা ঠিক আছে একটা ভুল করে ফেলেছে, এর জন্য ওর জন্য তার জন্য, কিন্তু আবার ঠিক হয়ে গেছে এবং শান্তিতে রয়েছে। না, ওই ইনোসেন্ট ফেসের মানে তলায় কতটা ভয়ানক ভয়ানক জিনিস রয়েছে, সেটা আজকের ডেটে ভিউয়ার্সদের কাছে পুরো ক্লিয়ার। না না, শুকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই যে শু ভালো আর ম্যান্ডি খারাপ, না না, আমি কথা কখনো বলি না, দুজনেই সমান, তাই জন্যই তো গাঁটছড়াটা বেঁধেছিল, ঠিক আছে। কিন্তু শুয়ের ব্যাপারটা লোক জানে, শুকে আর নতুন করে কিছু বলার নেই যে শু এই শু ওই শু এই বলার নেই, কারণ সবাই জেনে গেছে। সেই এমএসএল এর পর্ব থেকে মোটামুটি সবাই জেনে গেছে, ওর আর হারাবার কিছু নেই, তোমাদেরকে বললাম একটু আগে। কিন্তু ম্যান্ডি তো একটা ফাঁকা ইমেজ তৈরি করছিল, এবং স্বামী সোহাগী এই ব্যাপারটা দেখাচ্ছিল, এবং দিদি অন্তপ্রাণ, যেখানে সব ভিউয়ার্সরা ওকে বলেছিল যে তোমাকে কিন্তু পরে পস্তাতে হবে, সমস্ত ভিউয়ার্সকে ডিনাই করে ওর দিদিকে প্রতিস্থাপন করার চেষ্টা করছিল, হ্যাঁ, ভিউয়ার্সদের সামনে। আজকের ডেটে এটা ক্লিয়ার যে এটার কারণ ছিল ওই দিদিকে দিয়ে অনেক কিছু মানে কি বলবো প্রবলেম সলভ করবে। প্রথমত ভিডিওগুলো যেগুলো পাবলিক ছিল প্রাইভেট করাবে, নিজেদের আর কি কাচাবে আর কি সেটা। আর মেন যেটা টার্গেট ছিল মারুকে ধূলিসাৎ করার, যেটাতে ও সফল হয়নি। ওইভাবে কখনো কাউকে ডিস্ট্রয় করে দেবো এইটাতে কখনো জিনিস হয় না, কারণ ভগবান না নোংরা জিনিসের কখনো স্বাদ দেয় না, তো এটা নোংরামি ছিল। তো সেইটাতে দেখা গেল যে মারুর পিছনে এতটাই ও লাগিয়েছিল, এই জন্যই শুকে ওরা মানে তৈরি করছিল যে মারুর এগেনস্টে সমস্ত কিছু দিয়ে মারুকে পুরো মেন্টালি হ্যারাস করে পুরো ওর ভিডিও করা বন্ধ করে দেবো, এবং তখন ওর অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ ও অনেকটা নির্ভর ওর ব্লগিংয়ের উপর। তাহলে তখন এসে আমার পায়ে পথে পড়বে, এই হবে সেই হবে, বুঝতে পেরেছো? এইগুলো চেয়েছিল, কিন্তু রাখে হরি মারেকে মারু পুরো এই টোটালি জায়গা থেকে বেরিয়ে গিয়ে নিজের ভালোটা করেছে, এবং এখানে অবশ্যই মারুর বরের ক্রেডিট, ও বের করে নিয়ে যেতে পেরেছে, এটা খুব ভালো হয়েছে ওর জন্য। কারণ এই নেগেটিভিটির মধ্যে থাকলে মারু চারিদিক দিয়ে প্রবলেমে পড়তো,
চারিদিক দিয়ে, এটা খুব ভালো করেছে। তাহলে সেই জায়গায় ম্যান্ডি যে কতটা রিভেঞ্জ মেন্টালিটি রাখে, হ্যাঁ ভালোবাসি ভালোবাসি বলে রিভেঞ্জ মেন্টালিটি রাখে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, তাই না? তো মারু কিন্তু যাই হোক সেই রকম রিভেঞ্জ মেন্টালিটি রাখেনি, হ্যাঁ কিছু ভুল করেছে কিন্তু রিভেঞ্জ মেন্টালিটি রাখেনি। কিন্তু এরা দুজনেই রিভেঞ্জ মেন্টালিটি রাখে, একজন আউটবাস্ট করে, একজন নিজেই বলেছে আমি বিষ উগড়াই, ও বিষ রেখে দেয়, তার মানে বিষ দুজনের মধ্যেই রয়েছে, বুঝতে পেরেছো তো? তো সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে, নতুন করে আর কিছু বলার নেই, তাই না? আচ্ছা, এইবার একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি কোনো ভিডিও প্রাইভেট করব না, ঠিক আছে? যার ইমোশনের কথা মনে পড়ছে সে প্রাইভেট করেছে, কিন্তু তার তো ভিউজ কামানো হয়ে গেছে, তারপরে প্রাইভেট করেছে। 1 লক্ষ ভিউজ কামানো হয়ে গেছে, তারপর প্রাইভেট করেছে। আলবাত যা ভিউজ রেভিনিউ কামানো হয়ে গেছে, তারপরে সেটাকে রাখলে আরেকটু ভিউজ কামাতে পারতো, সেটা আর ছেড়ে দিয়েছে। কিন্তু 1 লাখ তো ভিউজটা কামিয়ে নিয়েছে, সেটা তো মনিটাইজ অন করেই করেছে, অতএব এখানে ধান্দাবাজিই করেছে। কিন্তু এই যে তুই বলছিস যে আমি তো 2-3 বছর আগেকার ভিডিও সেগুলো তো মানে প্রাইভেট করেছি, কিন্তু আমি শয়ে করেছি। আরে ভাই তুই তো ভিউজগুলো কামিয়েছিস, 18K, 15K, 50K, হ্যাঁ 40K, সমস্ত ভিউজ কামিয়ে নিয়ে তুইও তাই করেছিস, যেমন ম্যান্ডি করেছে তুইও করেছিস। ম্যান্ডি একটা ভিডিওই করেছে, তুই অতগুলো ভিডিওতে করেছিস, ভিউজগুলো কামিয়ে নিয়ে তারপর প্রাইভেট করেছিস। আর একটা ভিডিও থাকলে পরে কজন দেখে রে, পরে কজন দেখে? প্রথম যে ভিউজটা হয়, পরে কি সেই ভিডিওতে ভিউজ অতটা হয়? 2 বছর আগেকার ভিডিও। তাহলে তুই এমন মহাভারত কিছু করিসনি, প্রাইভেট করে দিয়েছিস মানে তোর তো কামানোটা হয়ে গেছে, তোরা দুজনই ধান্দাবাজ পয়সা কামানোর জন্য। তো সবাই কামিয়ে ঠামিয়ে নিয়ে তারপরে প্রাইভেট করেছিস, অর্থাৎ লেকচার মারিস না, একদম লেকচার মারিস না, ওরটা আলাদা আমারটা, দুজনই সমান। এইবার তুই বলছিস যে মারুরগুলোর সঙ্গে আমার ইমোশন জড়িয়েছিল, আমি পিঠ পিছে কিছু করিসনি। পিঠ পিছে করিসনি, সামনাসামনি যা নোংরামি করেছিস তুই মারুকে নিয়ে, সেটা আর বলার কথা নয়। পিঠ পিছে মারুকে নিয়ে তুই কোনো কিছু করিসনি, কারণ তুই পিঠ পিছে করবি কেন? তুই তো কন্ট্রোভার্সি গিয়ে এটা তুই ওপেন করবি, তবে তো পয়সা পাবি। তো পয়সার জন্য তুই পিঠ পিছে করবি? পলিটিক্স তুই পিঠ পিছে করলে তোর তো লাভ নেই, তোর তো লাভ পাবলিকালি করা। তুই পিঠ পিছের জিনিস নিয়ে এসে সামনে নিয়ে ওপেনলি সেই মারুকে নোংরা কথা বলেছিস, আর তার জন্য তুই আবার লেকচার দিয়ে সেই ভিডিওগুলোকে আমার ইমোশান নিয়ে খেলেছে, ওখানেও তুই লোককেই মানে কালো চিঠি করছিস আর কি, ইমোশনালি কালো চিঠি করছিস যে আমার ইমোশান নিয়ে খেলেছে বলে তুই সেগুলো কুচি মাচি হ্যানা ত্যানা করেছিস। কিন্তু ওখান দিয়ে ভিউজটা তো কামিয়ে নিয়েছিস, ওকে বলেছিস যেগুলো সেগুলো তুই যেগুলো যে লেভেলের বলেছিস, তার জন্য আবার বাইরে পিছনে পিএনপিসি করতে হয়, যত সব। আচ্ছা, এইবার তুই বলছিস ম্যান্ডির আমার প্রতি সেই ইমোশন ছিল না বলে করে দিয়েছে, কিন্তু মারুর ভিডিওগুলো রেখে দিয়েছে। হ্যাঁ, তোকে তো কাজে লাগিয়েছিল, আর এটা সত্যি, তোকে ও তোর ফেস ভ্যালু বাড়ছিল ম্যান্ডির সঙ্গে থেকে। ম্যান্ডির তো ফেস ভ্যালু বাড়ছিল না, কারণ তো ওর ভিউয়ার্সরা তোকে পছন্দই করে না, ওর জেনুইন ভিউয়ার্সরা তোকে পছন্দই করে না, তাই তোকে দেখি ওর ফেস ভ্যালু বাড়ছিল না, তাই জন্যেই এই পরীক্ষা নিরীক্ষা, তারপরে হচ্ছে ভিডিও প্রাইভেট করা, এই জন্যই করেছে। আর তোর তো লস, তুই এখন ম্যান্ডির সঙ্গে করা ভিডিওগুলো যদি পাবলিক থেকে প্রাইভেট করে দিস, তোর তো এখন লস। তুই করবি, পরে করবি, এখন তো করবি না, এখন তো তোর ওগুলো থেকে ভালো ইনকাম হচ্ছে, মুনাফা হচ্ছে, আসছে, তুই করবি। তোর মতো ধান্দাবাজ পয়সার কাঙাল আর কেউ নেই এখানে, বুঝতে পেরেছিস? অথবা একদম নাক নাড়বি না, ওর বেলা আলাদা আমার বেলা আলাদা, তোরা সব কটা সমান, যত সব। যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আপাতত, দেখি আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য